দুজন নিখোঁজ ব্যক্তি, রামদাস কালে আর নির্মলা ওয়াগ। আর এমন এক জমির ডিল যাতে একটার পর একটা সমস্যা দেখা দিচ্ছিল। এই দুজনের মাঝে কি কোনো মিসিং লিঙ্ক ছিল? নমস্কার, আদাব, ক্রাইম পেট্রোল 10 থেকে আপনাদের সবাইকে স্বাগত। সিন্নারের 43 বছরের রামদাস কালে 2010-এর মে মাস থেকে নিখোঁজ রয়েছেন। তার খুড়তুতো ভাই গণেশ কালে পুলিশে তার মিসিং কমপ্লেন করেন। সেই বছরের নভেম্বর মাসে পুনে থেকে নির্মলা ওয়াগও নিখোঁজ হয়ে যান। তার মেয়ে শালিনী তার নামে মিসিং কমপ্লেন ফাইল করে। এই দুটি কেসের মাঝে মিসিং লিঙ্কটা কি ছিল? 3 বছর পর 2013 সালের এপ্রিল মাসে বিজয় তাম্বট, যিনি একজন উকিল, আর তার স্ত্রী সুবর্ণা তাম্বট, যিনি নাসিকে একটা ব্যবসা করেন, নাসিক থেকে দূরে নিজেদের একটা জমি বেচতে চাইছিলেন। জমিটা কিরণ সালুংকে কিনতে চাইছিলেন, যার নিজস্ব একটা কনস্ট্রাকশন বিজনেস রয়েছে। জমিটা সুবর্ণা তাম্বটের নামে ছিল। রঞ্জিত মুলে আর সতীশ নামদেব নামের দুই ব্যক্তি ডিলটা হতে দেখে। ডিলে প্রথম বাধাটা তখনই আসে যখন রঞ্জিত আর সতীশ কিরণ সালুংকে বলে যে এই জমিটা আসলে রামদাস কালের, যিনি 2010-এর মে মাস থেকে নিখোঁজ রয়েছেন। কিরণ সালুংকে, যিনি জমিটার জন্য অ্যাডভান্স দিয়ে ফেলেছেন, এসব শুনে অবাক হয়ে যান আর বিজয়ের কাছে এই ব্যাপারে জিজ্ঞেস করেন। বিজয় তাম্বট রঞ্জিতের কথাটাকে পুরোপুরি অস্বীকার করে। রঞ্জিত রামদাস কালের ভাই গণেশ কালেকে জমির ডিলের খবর দেয়। গণেশ কালে নাসিক পুলিশ স্টেশনে এই ঘটনার ব্যাপারে অভিযোগ দায়ের করে। অন্যদিকে জমিটির রেজিস্ট্রেশন প্রসেস শুরু হয়ে যায়। এখানে আরেকটা সমস্যা দেখা দেয়। রেজিস্ট্রেশন অফিসে জমির কাগজপত্রে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা যায়। সুবর্ণা তাম্বটের ডেথ সার্টিফিকেট জমির কাগজের সঙ্গে অ্যাটাচ করা ছিল। এসব দেখে কিরণ সালুংকে খুবই রেগে যান। কিন্তু এই জমি নিয়ে আসলে কি সমস্যা ছিল? বিজয় তাম্বট, যিনি একজন উকিল, কোর্টে গিয়ে ডেথ সার্টিফিকেটের উপর স্টে অর্ডার নিয়ে আসেন, কিন্তু কোর্ট পুলিশকে এই ব্যাপারে তদন্তের নির্দেশ দেয়। কোর্টের মতে সুবর্ণা তাম্বটকে মৃত প্রমাণ করার জন্য নিশ্চয়ই কাউকে খুন করা হয়েছিল। পুলিশ এই জমির সঙ্গে যুক্ত দুটো ব্যাপার নিয়ে অবাক ছিল। একদিকে গণেশ কালের দাবি ছিল যে জমিটা তার ভাই রামদাস কালের, যিনি এই জমিটা কোনোদিনই বেচেননি, আর অন্যদিকে সুবর্ণা তাম্বট, যিনি কিনা নিজেকে জমির মালিক হিসাবে দাবি করে যখন ডিল করতে গিয়েছিলেন তখন তারই জাল ডেথ সার্টিফিকেট নতুন করে সমস্যার সৃষ্টি করে। কিন্তু পুলিশ রেজিস্ট্রারের অফিস থেকে জমির কাগজপত্র বের করার আগেই বিজয় আর সুবর্ণা তাম্বট কিরণ সালুংকের কাছে জমিটা বিক্রি করে দেন। পুলিশ তদন্ত শুরু করে। সুবর্ণা তাম্বট বলেন যে উনি এই জমিটা শিরিডির গজানন রাজপুরের কাছ থেকে কিনেছিলেন। 2010 সালের অগাস্টে হওয়া এই ডিলের সাক্ষী হল জয়দেব কুমার। গণেশ কালে আরও বলেন যে রামদাস তাকে না জানিয়ে এই জমিটা বিক্রি করতে পারেন না। পুলিশ গজাননকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়। গজানন বলে যে সে এই জমিটা রামদাস কালের থেকে কিনেছে। গণেশ খুবই চিন্তায় পড়ে যায়। পুলিশ যখন গণেশকে রামদাস কালের ছবি দেখায় তখন সে বলে যে ওটা রামদাস কালে নয়। তখন পুলিশের সন্দেহ হতে শুরু হয় যে গণেশ কালে তাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। পুলিশ এবার রামদাস কালে আর গজাননের ভিতর হওয়া ডিলের পেপার খুঁজতে শুরু করে। এই পেপারগুলোতে অন্য একটা লোককে রামদাস কালে বলে দেখানো হয়, আর ডিলের সাক্ষী হলো মুকেশ যাদব। পুলিশ তখন রামদাস কালের সঠিক পরিচয় জানতে উঠে পড়ে লাগে। সিন্নারে তার প্রতিবেশীদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পারে গণেশ কালের সত্যি কথা বলছে, আর গজানন রাজপুরে একজন নকল রামদাস কালের সাহায্যে ওই জমিটা কিনেছিল। কিন্তু পুলিশ গজাননের বাড়িতে পৌঁছানোর আগেই সে পালিয়ে যায়। একই সঙ্গে বিজয় আর সুবর্ণা তাম্বটও নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুলিশ নকল রামদাস কালেকে ধরে ফেলে, যার ছবি গজাননের নকল কাগজপত্রের মধ্যে ছিল। জানা যায় লোকটির নাম মহেশ রাজপুরে, যে কিনা গজানন রাজপুরের একজন আত্মীয়। এবার তারপর আসল রামদাস কালে কোথায়? জানি না স্যার, আমাকে নকল রামদাস হওয়ার জন্য টাকা দেওয়া হয়েছে। টাকা কে দিয়েছিল? গজানন, তাই না? হ্যাঁ স্যার। এই গজানন কার জন্য কাজ করে? জানি না স্যার, আমাকে বিশ্বাস করুন। ও আমাকে বলেছিল আমার কিচ্ছু হবে না স্যার। ও আমাকে বলেছিল যে ওর কোন এক উকিল আছে যে সবকিছু সামলে নেবে। উকিল? কে উকিল? স্যার স্যার আমি গজাননকে পুলিশ স্টেশনে ডেকেছিলাম, কিন্তু ও বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গেছে। ওর মোবাইলটাও বন্ধ। ওই যে উকিল বিজয় আর ওনার স্ত্রী সুবর্ণা, ওরা দুজনেও নিজের বাংলো থেকে পালিয়ে গেছে। ওরা দুজন ওখানে রেন্টে ছিল, আর এখন ওদের দুজনেরই ফোন বন্ধ। মানে একটা কথা জলের মতো পরিষ্কার, এই প্ল্যানে এরা সবাই জড়িত। কিন্তু বুঝতে পারছি না এই মামলাটা আসলে কি। বিজয় আর ওর স্ত্রী 1 সপ্তাহ আগেই এখান থেকে চলে গেছে। কোথায় গেছেন? কিছু বলে গেছেন কোথায় যাচ্ছেন? না তো, কিচ্ছুই বলেনি। শুধু বলে গেল যে এখান থেকে চলে যাচ্ছি। সবাই এক এক করে পালিয়ে যাচ্ছে। এবার ওই ব্রোকার রমেশ পালিয়ে যাবার আগে খোঁজ নাও ও এখন কোথায় আছে।
সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না। রাতারাতি কোথায় উধাও হয়ে গেল? তুমি তো ওদের ব্রোকার, কিছু তো নিশ্চয়ই বলেছে। স্যার, আমি মিথ্যে কথা বলছি না। আমি তো এটাও জানি না যে এরা শহর ছেড়ে পালিয়ে যাবে। হয়তো কোর্টের কেউ জানতে পারে এরা কোথায় গেছে। স্যার, ও ছোটখাটো একটা উকিল ছিল, এখন তো সেইভাবে কোনো কেসও লড়ছে না। আগেও পুনেতে কাজ করতো। আচ্ছা, ও যদি অন্য কোথাও কাজ করা শুরু করে থাকে তাহলে খবর পাওয়া যাবে ওর ব্যাপারে। আপনি একটা নোটিশ দিয়ে দিন, আমি সার্কুলেট করে দিচ্ছি। আমি তো শুধু ওনার থেকে এই জমিটা কিনেছি, এছাড়া বাকি লোকেদের সাথে কোনো সম্পর্ক নেই। ডিল হয়ে যাওয়ার পরেও আপনার সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে? না, কখনো না। অ্যাকচুয়ালি স্যার, আমার মাথা খারাপ হয়ে গেছে। যবে থেকে ওই জমিটা কিনেছি একটার পর একটা ঝামেলা হয়েই চলেছে। স্যার, আমি তো প্রথম থেকেই বলছি বড় গন্ডগোল আছে। দাদা আমাকে প্রায়ই বলতো খুব বড় সমস্যা না হলে ও জমিটা বেচবে না। গণেশ, আপনাকে আমি কথা দিলাম, সত্যিটা আমি মাটি খুঁড়ে বের করব, যেখান থেকে এটা শুরু হয়েছিল সেইখান থেকে। গজানন রাজপুরে তার আত্মীয় মহেশ রাজপুরেকে কাজে লাগিয়ে ডিলটা করেন। তারপর গজানন এই জমিটা বিক্রি করেন সুবর্ণা দেবীকে, যার উইটনেস জয়দেব কুমার। এখন সবাই গা ঢাকা দিয়েছে আর সবার ফোনও বন্ধ। একটা কথা বুঝতে পারছি না, এই সুবর্ণা দেবীর ডেথ সার্টিফিকেট এর মাঝখানে কি করে এলো? এটা পুনের মিউনিসিপ্যাল কর্পোরেশনের গোরেগাঁও পার্কের শ্মশানঘাট থেকে দিয়েছে। এক মিনিট স্যার। নাম সুবর্ণা। সুবর্ণ বিজয় তাম্বেট, 103 বিদ্যা কলোনি, কোথরুর, পুনে। সেরই অন্ত্যেষ্টিক্রিয়ারও একটা সাক্ষী আছে, মুকেশ যাদব। মানে সত্যিই কাউকে শ্মশানে পোড়ানো হয়েছিল। এই কেসটা মনে হচ্ছে খুবই গভীর আর খুব পেঁচালো। এই কেসটা আরো রহস্যময় হয়ে উঠছিল। বিজয় তাম্বটের স্ত্রী সুবর্ণা তাম্বটের নামে এক মহিলা শেষকৃত্য করে ফেলা হয়, আর অন্যদিকে ছিল রামদাস কালে, যিনি এখনো নিখোঁজ ছিলেন। জমি হাতানোর কেসের সঙ্গে সঙ্গে এটা একটা মার্ডার কেস বলেও মনে করা হচ্ছিল। স্যার, আমরা তো কয়েকদিন হলো এখানে এসেছি। আমাদের ওই যে প্রতিবেশী আছেন, অনেক বছর এখানে আছেন, আপনি ওনাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যাঁ, চিনি তো, উকিল। ওর নাম ছিল বিজয়। হ্যাঁ, এই হচ্ছে ওই বিজয়। ওর স্ত্রী মারা যাবার পর ও এখান থেকে চলে যায়। দেখুন তো ইনি ওনার স্ত্রী কিনা। হ্যাঁ, এই তো সুবর্ণা, কিন্তু বেচারি এই পৃথিবীতে আর নেই। মৃত্যুর কারণ কি ছিল? হার্ট অ্যাটাক হয়েছিল স্যার, আমার মনে আছে। মুকেশ এসেছিল খবর দিতে। শুনে চমকে গেছিলাম স্যার। বয়স ওই 40-42 হবে। তারপর বিজয় ছেলেকে নিয়ে এখান থেকে চলে যায়। ওদের একটা ছেলেও আছে? হ্যাঁ, আসলে ও তখন এখানে ছিল না যখন ওর মা মারা যায়। সেই সময় ও কোথায় ছিল? সেটা তো জানি না, কিন্তু আপনি এসব কেন জানতে চাইছেন? হয়েছেটা কি? দেখুন, আমাদের মনে হয় সুবর্ণা দেবী বেঁচে আছেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি সুবর্ণা দেবী বেঁচে থাকেন
তাহলে সেই দিন শ্মশানে কাকে পোড়ানো হয়েছিল? কি বলছেন কি আপনি? হ্যাঁ গোবিন্দ, বল, কোনো খবর? স্যার ওই জয়দেব এখানেই আছে। নাসিকে? হ্যাঁ স্যার, একটা বস্তিতে রয়েছে, ওর ওপর নজর রাখছি স্যার। একটা কথা বুঝতে পারছি না, কোনো উকিল তার স্ত্রীকে কেন মৃত বলে প্রমাণ করতে চাইবে? কোথাও গন্ডগোল আছে, যেটাকে চাপা দেওয়ার জন্য এসব নাটক করা হয়েছে। তারপর ডেটাবেস থেকে সেই ডেথ সার্টিফিকেট সমস্ত জায়গায় সার্কুলেট হয়েছে, সেটাই পরে নাসিকের রেজিস্টার অফিস যায়, যেখানে সুবর্ণা দেবীর নামে জমি ছিল। এই সুবর্ণা দেবীর পুরো ঠিকুজি কুষ্টি বার করো, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, তাই তো ওনার নামে জালি ডেথ সার্টিফিকেট বানানো হয়েছিল। স্যার ওই উপরের ঘরটায়। চলো। জয়দেব, জয়দেব দাঁড়া! জয়দেবকে ধরো পেছন থেকে। জয়দেব কুমার, যে গজানন রাজপুরে আর সুবর্ণা তাম্বটের মধ্যে হওয়া জমির ডিলের সাক্ষী ছিল, সেই রামদাসকালের নিখোঁজ হওয়ার রহস্যের সমাধান করে। এটা খুবই অদ্ভুত আর মারাত্মক একটা অপরাধ ছিল। এখন যদি তুই নাটক করিস আর বলিস তুই কিছুই জানিস না, তাহলে আমিও কিছু বলবো না। আমার এটা বলবে। স্যার আমি সব সত্যি কথা বলছি স্যার। যতক্ষণ তুই সত্যি বলবি ততক্ষণ আমার লাঠি চুপ থাকবে, না হলে। স্যার 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 আমি বলছি স্যার। স্যার এই গজানন আর রামদাস দুজন বন্ধু স্যার। রামদাস ওর কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছিল স্যার। কিরে রামদাস, ফোন ধরছিস না কেন? দাদা ফোনে ব্যালেন্স নেই আমার, এই দেখো। আমাকে তুই পাগল ভেবেছিস নাকি? ইনকামিং এর জন্য পয়সা লাগে কবে থেকে? কি বলবো তোমায়, কি করব? আমার টাকা আমায় ফেরত দে, আমার আর কিচ্ছু চাই না। তুমি তো জানো দাদা আমার কি অসুখ করেছে। চিকিৎসা করতে গিয়ে জলের মতো টাকা খরচ হয়ে যাচ্ছে, সব কাজকর্ম বন্ধ হয়ে গেছে। প্রপার্টির জন্য নতুন কাজ ধরে নিয়ে আজ কতদিন হয়ে গেল দাদা। ভীষণ দুর্বল হয়ে গেছি দাদা। দেখ রামদাস, আমি তোর অবস্থা খারাপ দেখে তোকে সাহায্য করেছিলাম। আরে 3 লাখ টাকা কি হাতের পুতুল নাকি? আমি কোনো ধনী শেঠ ফেট নই, আমার ঘর আছে, সংসার আছে। পাওনাদারেরা টাকা চাইতে আসে, বল আমি কি বলবো? দাদা আমাকে আর একটু সময় না, দাও। আর আমি পারছি না। তুই জমিটা বেচে দে আর আমার পয়সা ফেরত দে, ব্যাস। আমি যদি একটু উঠেও দাঁড়াতে পারতাম ওই জমিটা কবে বিক্রি করে দিতাম দাদা, কিন্তু ওই ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতেই আমার সময়টা কেটে গেল। তুমি আর 6 মাস অপেক্ষা করো, ডাক্তারবাবু বলেছেন আমি 6 মাসে ঠিক হয়ে যাব। এত সময় আমি দিতে পারবো না, আমার যত তাড়াতাড়ি সম্ভব এই টাকা চাই, ব্যাস। তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওই জমিটা কিনে নাও, তার থেকে নিজের টাকাটা নিও আর বাকি টাকাটা আমাকে দিয়ে দিও। জমিটা কততে বেচবি? এই বাজার দর অনুযায়ী হবে 1.25 কোটি। 1.25 কোটি? মাথা খারাপ হয়েছে নাকি? এত টাকা আমি কোথা থেকে আনবো? তাহলে তুমি আর একটু সময় দাও। গজানন আমার বন্ধু, আমরা দুজনে মিলে সিরিডিতে জমির অনেক কাজ করেছি। ওই আমাকে বলেছিল। আর পারছি না, 1 বছর ধরে 3 লাখ টাকা ওর কাছে আটকে আছে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হবে। আরে মরা লোককে আর কি মারবো, ও তো এমনিতেই অসুস্থ। যে কোনোভাবেই হোক আমি ওই 3 লাখ টাকা পেয়ে গেলেই হলো, ব্যাস। কেস করে দে, জেলে ঢুকিয়ে দে বেটাকে। জোর জবরদস্তি করলে তবেই টাকাটা পাবি। কি করে? আমার আর আমার ভাইয়ের প্রপার্টি নিয়ে ঝামেলা চলছিল, তাই আমি পুনেতে একটা উকিলের সঙ্গে দেখা করেছিলাম। কোন উকিল? বিজয় তাম্বট? হ্যাঁ ওই।
ও প্রপার্টির রেট কি বলেছে? 1 কোটির ওপরে বলছে। জায়গাটা বড়, কিন্তু তাতে আমার আর কি? আমার তো শুধু আমার টাকাটা পেয়ে গেলেই হলো। ওর উপর রাহাজানির কেস করা যেতে পারে। কেস কোর্টে তো পৌঁছে যাবে, কিন্তু ওর অসুস্থতার জন্য কোর্ট ওকেই সাই দেবে। কেস কোর্টে ঘুরতে থাকবে, আর তার মধ্যে ও যদি মারা যায় তাহলে নিচে কেস বন্ধ। তোমার টাকাও পাবে না, আর আমার ফিসও দিতে হবে। তোমার ডবল লোকসান। তো তো আমি কি করব? যেভাবেই হোক আমাকে আমার 3 লাখ টাকা পাইয়ে দিন, ব্যাস। একটা কাজ করা যেতে পারে, তুমি টাকাও বেশি পাবে, কিন্তু তার উপরে যেটা লাভ হবে সেটা আমার। মানে? তাহলে এই পুরো প্ল্যানটা বিজয় তাম্বাটের ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার। এই চ, গাড়িতে উঠে পড়। আচ্ছা দাদা, আমরা কোথায় যাচ্ছি? এই তো কাছেই। কি কাজ আছে? আমার টাকা উসুল করতে হবে। রামদাস, একটা প্লট আছে, তুই যদি আমাকে ওটা বেচতে সাহায্য করিস তো ভালো হয় আর কি। তুইও নিজের ভাগটা রেখে দিবি। আর হ্যাঁ, ওই যে 3 লাখ টাকা ধার নিয়েছিলি না, সেটা আর দিতে হবে না। আয়, বাইরে আয়। দাদা, জমিটা কোথায়? ওই তো ওদিকে, একদম ফাঁকা প্লট। তোকে আর কিচ্ছু করতে হবে না, এসে একটা সাইন করবি আর টাকা নিয়ে যাবি। কোনো ঝামেলা হবে না তো? না না, কোনো ঝামেলা নেই। সেজন্য রামদাসের নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হবে। ওই নামেরই আইডি দরকার হবে প্লটের ডিলের সময়। দারুণ। এবার পরের প্ল্যান, 2 মাস পরে তুমি এই প্লটটা আমার স্ত্রী সুবর্ণাকে বিক্রি করবে। আমি তোমাদেরকে 15 লাখ টাকা দেব, সেটা নিজেদের মধ্যে ভাগ করে নেবে। এই কি মুকেশ যাদব? হ্যাঁ স্যার, এ বিজয়বাবুর অ্যাসিস্ট্যান্ট ছিল, আর এই সাক্ষী ছিল। আমি তো শুধু সুবর্ণা দেবী আর গজাননের মাঝে লেনদেনের সাক্ষী ছিলাম। বিজয় তাম্বট তার স্ত্রী সুবর্ণা তাম্বটের জালি ডেথ সার্টিফিকেট বানানোর জন্য
কাকে খুন করেছিল? সেটা আমি কি করে জানবো স্যার? আমি তো শুধু এই লেনদেনে ওদের সঙ্গে ছিলাম। গজানন কোথায়? গজানন কোথায়? স্যার এই তো নাসিকে। আরে কি করছেন স্যার? আরে ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। শুনুন না স্যার, স্যার শুনুন। কি করেছে কেন? স্যার, এপ্রিল 2010-এ আমরা একটা লাশ পেয়েছিলাম। এই হলো তার কাগজপত্র। লাশটা পুরোপুরি পচে গিয়েছিল। সমস্ত পুলিশ স্টেশনে খবর দিয়েছিলাম, খবরের কাগজেও বিজ্ঞাপন দিয়েছিলাম, কিন্তু কেউই খোঁজ নিতে আসেনি। গণেশবাবুকে দিয়ে এখন এটা শনাক্ত করতে হবে। হ্যাঁ স্যার, এই আমার দাদা রামদাস কারে। এপ্রিল 2010-এ গজানন রাজপুরে আর জয়দেব কুমার এনাকে হত্যা করে। আপনি ঠিকই বলছিলেন, ওরাই এনার জমিটা হাতিয়ে পরে বিক্রি করে দেয়। সাইটের কাজ বন্ধ করে দাও। এটা কোনো জমি না ঝামেলা কিনেছি। বিজয় তাম্বট একজন উকিলই এই সমগ্র কেসটার মাস্টারমাইন্ড ছিল। রামদাস কালেকে খুন করা, তার জমি তারই মতো দেখতে একজনকে দিয়ে বিক্রি করা, তারপর সেই জমিটা নিজের স্ত্রীর নামে কেনা, আর ফাইনালি সেই জমিটাকে কিরণ সালুঙ্কের নামে বিক্রি করা। এই সব কিছু বিজয় তাম্বটেরই প্ল্যান ছিল। কিন্তু এখনো একটা রহস্যের সমাধান বাকি ছিল। সেই মহিলা যাকে সুবর্ণার নামে সৎকার করা হয়েছিল, তিনি তাহলে কে ছিলেন? স্যার স্যার এই সুবর্ণদেবী কানপুরের বাসিন্দা। ওখানে একটা ইনভেস্টমেন্ট স্কিম চালাতেন। দু সালে এইসবের জালিয়াতি ধরা পড়ে, পুলিশও খোঁজ করছিল। সুবর্ণা তাম্বটও তাহলে 420 বেরোলো? আগে হ্যাঁ স্যার, আর 2010-এর নভেম্বরে এই কেসের ফাইলও বন্ধ করা হয়েছিল। এই জন্য তার মৃত্যুর নাটকটা করা হয়েছিল, যাতে ওর বিরুদ্ধে চলা কেসটা বন্ধ হয়ে যায়। ঠিক তাই। আর একটা কথা, এই জালি ডেথ সার্টিফিকেটটা বিজয় নিজেই কানপুর পুলিশের কাছে পাঠিয়েছিল। আগে হ্যাঁ, আমরা সুবর্ণা দেবীর নামে ওয়ারেন্ট জারি করেছিলাম, পুলিশ লুকআউট নোটিশও জারি করে। কিন্তু নভেম্বর 2010-এ ওর হাজব্যান্ড একটা ডেথ সার্টিফিকেট পাঠায়। থ্যাংক ইউ মিস্টার শ্রীবাস্তব। যদি আমাদের আরও কিছু ডিটেলের দরকার পড়ে তাহলে আমি আবার ফোন করব। পুরো প্ল্যানটা ওই বানিয়েছিল। গজাননকে রামদাসকে খুন করতে প্ররোচিত করে যাতে ওর জমিটা হাতাতে পারে, আর নিজের স্ত্রীর বিরুদ্ধে চলা ক্রিমিনাল কেস বন্ধ করতে কাউকে মার্ডার করার প্ল্যান করে, যেটাও পুনেতে করেছিল। হতে পারে তিনি কোনো নিখোঁজ মহিলা ছিলেন। সুবর্ণার যে ছবিটা কানপুর থেকে এসেছে, সেই ছবিটা স্টেটের প্রত্যেক কটা পুলিশ স্টেশনে ফ্যাক্স করে দাও, মহারাষ্ট্রের বাইরেও পাঠিয়ে দাও। স্যার, এই কেসটা 2010 সালের, এখনো সমাধান হয়নি। নির্মলা বাগ, বয়স 48। এই নিন স্যার। নির্মলা বাগ আমার মা। জমির একটা মামলা নিয়ে খুব চিন্তায় ছিল। এই মিসিং কমপ্লেনটা ওর মেয়ে শালিনী লিখিয়েছিল।
হ্যাঁ বলুন, আমি শালিনী। আমার মায়ের ব্যাপারে কোনো খোঁজ পেলেন? কোথাও পাওয়া গেল তাকে? পাওয়া যায়নি। তাহলে কি দরকারে? কিছু কি বলতে এসেছেন? আপনি কোনো বিজয় তাম্বট বলে কাউকে চেনেন? এই নামে কাউকে বলতে, হ্যাঁ, উনি তো আমার মায়ের উকিল ছিলেন। মা যখন নিখোঁজ হয় তখন আমি ওনার সাথে দেখা করি। না শালিনী, নির্মলা দেবী তো এখানে আসেননি। কেন, কি হয়েছে? মা 1 সপ্তাহ ধরে বাড়ি আসেনি, কোনো আত্মীয় স্বজনে বাড়িও যায়নি। কি জানি মা কোথায় চলে গেল। আমিও জানি না। দেখো, লাস্ট টাইম যখন ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমি ওনাকে তোমার বাবা মানে ওনার এক্স হাজবেন্ডের সঙ্গে আউট অফ কোর্ট সেটেলমেন্টের কথা বলেছিলাম, কিন্তু তারপরে তো উনি ফিরে আসেননি। এটা নভেম্বরের 20 তারিখের কথা। 21শে নভেম্বর আমি পুলিশের কাছে মিসিং কমপ্লেন দায়ের করি। ওনারা আমার বাবাকেও ডেকেছিলেন মায়ের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য। কি হয়েছে কি আমার মায়ের সাথে? আপনারা হঠাৎ এইসব ব্যাপারে কেন জিজ্ঞাসাবাদ করছেন? আমরা শুধু এইটা বোঝার চেষ্টা করছি যে এই বিজয় তাম্বটের সাথে তোমার মায়ের কি সম্পর্ক ছিল। আমি বুঝলাম না। কানপুরে বিজয় তাম্বটের স্ত্রীর বিরুদ্ধে কেস চলছিল। সেটাকে বন্ধ করতে বিজয় তাম্বট তার স্ত্রীর মৃত্যুর নাটক রটায়। আমাদের অনুমান হয়তো এর জন্যই বিজয় তাম্বট তোমার মায়ের হত্যা করে। আর এতদিন ধরে আমি আমার বাবাকেই দোষী ভেবে এসেছি। শিলা, শিলা, কি হয়েছে? এই দেখো। হে ভগবান! ও তো বলেছিল ও উকিল, দেখছি তো ওয়ান্টেড ক্রিমিনাল। এবার কি করব? আমরা তো এদেরকে বাড়ি ভাড়া দিয়েছি। वाह बहू बेटा वाह, अखबार के साथ इलायची वाली गरम चाय मिल जाए ना तो मुझे बहुत मजा आता है। वाह वाह वाह। সুবর্ণা, এই দেখো। বিজয়, এবার আমরা কোথায় যাব? বিজয়, এবার আমরা কোথায় যাব? স্যার, মুম্বাই পুলিশ ওদের বাড়ি পৌঁছে গেছে। স্যার, আমি রমাকান্ত। আমার ফ্ল্যাট এখানে 3rd ফ্লোরে। ওরা এখানেই আছে। বিজয়, বাইরে পুলিশ এসেছে। যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। রমাকান্ত দা পেপারে পড়ে ফেলেছে হয়তো। কি হয়েছে মা? তুমি দরজা কেন খুলছো না? কি আছে বাইরে? মা,
তোমার সব অপরাধের হিসেব আমার কাছে আছে, সমস্ত প্রমাণ, সমস্ত সাক্ষী, সবকিছু। রামদাস কারে এনাকে খুন করে এনার জমি হাতানোর প্ল্যান তোমারই ছিল। গজানন আর জয়দেবকে এই প্ল্যান তুমি বুঝিয়েছিলে। আমাদের সন্দেহ, যে মহিলাকে তুমি তোমার স্ত্রী সাজিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া করেছ তার খুনও তুমিই করেছ। নির্মলা বাগ, কিছু মনে পড়ল? হ্যালো, মিস্টার বিজয় কথা বলছেন? আপনি কে? আমি কানপুর পুলিশ স্টেশন থেকে বলছি। হ্যালো হ্যালো হ্যালো, কানপুর পুলিশের ফোন ছিল। আমাদের এই ঝামেলা থেকে বেরোতে হবে। এভাবে কতদিন আমরা মোবাইল নাম্বার আর ঠিকানা বদলে যাব? একটা রাস্তা তো বার করতেই হবে, এই কেসটাকে গুম করতেই হবে। কাম ইন। আরে নির্মলা দেবী, আসুন। বিজয়বাবু, আর কতদিন লাগবে কেসটা শুরু করতে? নির্মলা দেবী দেখুন, উনি আপনার হাজবেন্ড ছিলেন। আমি বলবো যে আপনারা কোর্টের বাইরে নিজেদের মধ্যে বোঝাপড়া করে নিন। না না, আমি কোনো বোঝাপড়া করব না। ও আমায় একটা টাকাও দেবে না। এই ব্যাপারে কি আমি ওনার সঙ্গে বা ওনার উকিলের সঙ্গে কথা বলবো? আর আমি যদি বোঝাপড়ায় না রাজি হই তো? তখন তো কোর্টের দরজা সবসময় খোলা। কিন্তু আমি যেটা বলতে চাই, প্রথমে এই আইনি ঝামেলাগুলোকে সরিয়ে রেখে কাজ করা উচিত। যদি কিছু না হয় তাহলে আমরা যে কোনো সময় কোর্টের দরজার কড়া নাড়াতেই পারি। আমার জমি, জায়গা, পয়সা কিচ্ছু চাই না। আমি শুধু চাই ওকে শাস্তি দিতে। আমার জীবনটা শেষ করে দিয়েছে। আমার জীবনটাকে ও নরক বানিয়ে ছেড়েছে। মাঝে মাঝে ভাবি কেন যে আমি বেঁচে আছি। কিন্তু আমি বেঁচে থাকবো শুধুমাত্র ওকে শাস্তি দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহে দেখা করছি। ততদিনে আমি আপনার হাজবেন্ড বা ওনার উকিলের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। যদি কথা বলে তো ঠিক আছে, নাহলে কোর্টে যাব। খুব চিন্তিত মহিলাটা, অনেক দিন ধরে বাড়ি যায় না, এদিক ওদিক ঘুরে। একটা মেয়ে আছে যে ওর খবর রাখে, না হলে এছাড়া আর কেউ নেই। যদি ওর মেয়ে জানতে পারে তো? কেউ জানতে পারবে না। রামদাসের ব্যাপারে কি কেউ এখনো জানতে পেরেছে? ব্যাস এক ঝটকায় তোমার এগেনস্টে সমস্ত কেসের দফা রফা করে দেবো। পরের সপ্তাহে অফিস আসছে। এক ঝটকায় তোমার এগেনস্টে সমস্ত কেসের দফা রফা করে দেবো। পরের সপ্তাহে অফিস আসছে। স্যার, মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক লেখা আছে। চলবে, ওরা শুধু সার্টিফিকেট চায়, মৃত্যুর কারণ নয়। ও দুটোর সময় আসবে। আমি ততক্ষণ বাইরে অপেক্ষা করব। আমি ওনাকে কথায় ভুলিয়ে রাখবো। তুমি ফাইল দেওয়ার বাহানায় ভিতরে চলে এসো, তারপরে তুমি জানো কি করতে হবে। নির্মলা দেবী, আপনি ঠিক বলেছিলেন, আমাদের কোর্ট যাওয়া উচিত। এই কেসটা আপনিই জিতবেন। আমিও সেটাই চাইছি। কাম ইন। হ্যাঁ মুকেশ? স্যার, এই কিছু নতুন ফাইল এসেছে। ওই কাবার্ডে রেখে দাও। হ্যাঁ স্যার। হ্যাঁ তো নির্মলা দেবী, আমি পিটিশন তৈরি করে আপনার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আমরা আগামী সপ্তাহের মধ্যে পিটিশন কোর্টে ফাইল করে দেবো। স্ট্রেঞ্জ, আপনি তো একজন উকিল, আর আপনিও তো যথেষ্ট শিক্ষিতা। তা সত্ত্বেও আপনারা দুজন অপরাধের রাস্তায় পা বাড়ালেন।
নিজেদের ভোগ বিলাসের জন্য কাউকে ঠকাতে, কাউকে খুন করতেও ছাড়লেন না। আপনাদের তো একটা সন্তানও আছে। জানি না কি হবে। ওই লোকগুলো তো ধরা পড়েছে, কিন্তু দাদার জমিটার যে কি হবে সেটা আমি জানি না। আমি সব সময় ভাবতাম মা হয়তো পাগল হয়ে গেছে। আচ্ছা বাবা, তুমি কি কিছু? আমি জানি মা, তুই ভাবিস যে তোর মাকে আমি হয়তো কিছু করেছি। একথা ঠিক, আমাদের মধ্যে কখনো বনিবনা ছিল না, আমরা একে অপরকে কষ্টই দিয়েছি। কিন্তু আমি এতটা নিষ্ঠুর নই যে এইরকম কিছু করব। আমি তো এটা স্বপ্নেও ভাবতে পারছি না যে এই উকিল আর ও স্ত্রী এত বড় অপরাধী আর খুনি বেরোবে। ভদ্রতার মুখোশ পড়ে থাকতো। আমার এই জমিটা কেনাই ভুল হয়ে গেছে। যবে থেকে কিনেছি একটার পর একটা বাধা এসেই চলেছে। এটা জমি নয়, মাথা ব্যথা কিনেছি, মাথা ব্যথা। গজানন আর জয়দেবকে আইপিসির ধারা 302 অনুযায়ী খুনের দায়ে, 420 অনুযায়ী প্রতারণার জন্য আর 471 অনুযায়ী নকল নথি জমা দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। বিজয় তাম্বট আর সুবর্ণা তাম্বটের বিরুদ্ধে আইপিসির ধারা 302 অনুযায়ী খুনের জন্য, 120 বি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য, 201 অনুযায়ী প্রমাণ লোপাটের জন্য, 419 অনুযায়ী অন্যের নামে প্রতারণা করা, 420 অনুযায়ী প্রতারণা করা আর 471 অনুযায়ী নকল নথি জমা দেওয়ার জন্য অভিযুক্ত করা হয়েছে। সব অভিযুক্তই এখন পুলিশ হেফাজতে আছে। দুজন নিখোঁজ ব্যক্তি, রামদাস কালে আর নির্মলা ওয়াগ। একজনকে খুন করা হয় তার জমি হাতানোর উদ্দেশ্যে, আর অন্যজনকে একটা ভুয়ো ডেথ সার্টিফিকেটের ফ্রড করার জন্য খুন করা হয়। যদি গণেশ কালে তার ভাই রামদাস কালের চিন্তা করে তার জমির উপর সমানে নজর না রাখত, পুলিশকে এই প্রতারণার বিষয়ে না বলতো, তাহলে এই অপরাধের কথা কেউ জানতেই পারত না। আর বিজয় এবং সুবর্ণা তাম্বট না জানি কত লোককে এভাবে নিজেদের জালে ফাঁসাতো। এই কেস থেকে যে ব্যাপারটা সামনে আসছে তা হলো অন্যের পরিচয়কে নিজের বলে চালানো, ফেক আইডেন্টিটি বানানো কত সহজ, নকল কাগজপত্র দেখিয়ে কোটি টাকা সম্পত্তি হাতানো কত সহজ। এমনকি একজন অপরাধীর পক্ষে নকল ডেথ সার্টিফিকেট বানানোটাও খুবই সহজ হয়ে গিয়েছে। এর একটা অকাঠ্য প্রমাণ হলো আধার কার্ড, যার জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত পরিষ্কার বলে দিয়েছে যে ওটা কোনো আবশ্যক পরিচয়পত্র নয়। কারণ এটা জানা সত্ত্বেও যে এর জন্য বায়োমেট্রিক্স বা প্রচুর মিনি ডিটেলিং এর দরকার পড়ে, মানুষের আধার কার্ড বানানোর গোটা প্রক্রিয়ার মধ্যে অনেক ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। অনেক ক্ষেত্রেই রোজগার গ্যারান্টি যোজনাতে এই ধরনের নকল পরিচয়পত্র ব্যবহার করে অনেক লোক সরকারি টাকা চুরি করছে। এমনকি এমন সব লোকের পরিচয় ব্যবহার করা হচ্ছে যারা এখন আর বেঁচেই নেই। সমস্ত নিয়ম কানুন, সমস্ত প্রক্রিয়া তার জায়গায় ঠিকই আছে, আমাদের শুধু সেইগুলোকে মজবুত আর কঠোর করা প্রয়োজন। আমাদের দেশের এত জনসংখ্যার ভিত্তিতে সব মানুষের তথ্য জোগাড় করা আর সেগুলোকে মেনটেন করা খুব একটা সহজ কাজ নয়, কিন্তু এটা অসম্ভবও নয়। আমরা যে পদ্ধতি ব্যবহার করি তার জন্য পুরো প্রক্রিয়াটা অনিয়মিত হয়ে পড়ে, কারণ পাবলিক সিস্টেমের প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি আর ঘুষ খাওয়া এমনভাবে জেঁকে বসেছে, তাতে এটা বোঝা যায় না যে এই অনিয়মিত কাজগুলি না জেনেই বেড়ে চলেছে নাকি জেনে শুনে বাড়ানো হচ্ছে। মিথ্যে আইডেন্টিটি নিয়ে বোগাস ভোটিং করা আর করার জন্য উৎসাহিত করাটাও একটা অপরাধ। আগামী পর্বে একটা নতুন অপরাধ, একটা নতুন কেস নিয়ে আবারও আমরা হাজির হব ক্রাইম পেট্রোল দাস্তাকে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর মনে রাখবেন, আমরা অপরাধ লুকোনোর যত চেষ্টাই করি না কেন, অপরাধ নিজের কিছু চিহ্ন রেখে যাবেই। জয় হিন্দ।